নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ বিশ্ব রাজনীতির মঞ্চে এমন এক বাস্তব সত্য উন্মোচিত হতে চলেছে যা আগামী দিনে পৃথিবীর মানচিত্রে ভারতের অবস্থানকে চিরতরে বদলে দেবে। প্রশান্ত মহাসাগর থেকে শুরু করে ভারত মহাসাগর, চারিদিকে ভারতের এক একচেটিয়া স্ট্র্যাটেজিক ডমিনেন্স তৈরি হচ্ছে। ভারত সরকারের এক অত্যন্ত দূরদর্শী এবং গোপন মাস্টার প্ল্যান এখন নিঃশব্দে কাজ করছে মাটির তলা থেকে শুরু করে মহাশূন্যের শেষ সীমানা পর্যন্ত। গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার লক্ষ্যে ভারত এখন এমন এক পদক্ষেপ নিয়েছে যা আমেরিকার মতো মহাশক্তি বা ইউরোপের উন্নত দেশগুলোও ভারতকে দিতে পারেনি। কিন্তু বিশ্বের অন্যতম কঠোর নিয়মের দেশ অস্ট্রেলিয়া নিজের সমস্ত আন্তর্জাতিক নিয়ম পরিবর্তন করে ভারতের জন্য তার সবচেয়ে মূল্যবান গুপ্তধন বিলিয়ে দিতে প্রস্তুত হয়েছে। এর ফলে গ্লোবাল পাওয়ার ব্যালেন্স এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে চীনের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেছে। এই ঘটনার পেছনে নিটল বাস্তব সত্য এবং ভারতের ন্যাশনাল সিকিউরিটির এক বিশাল ব্লু প্রিন্ট লুকিয়ে রয়েছে, যা আজ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিকোড করব। প্রথমেই আসা যাক মূল খবরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল 3 দেশ সফরে যাচ্ছেন। আজকে অর্থাৎ 6 জুলাই তিনি প্রথমে পা রাখবেন ইন্দোনেশিয়ার মাটিতে এবং তার ঠিক পরেই অর্থাৎ 8ই জুলাই তিনি পৌঁছবেন অস্ট্রেলিয়ায়। 9 জুলাই অস্ট্রেলিয়ার মাটিতে এমন একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে যার দিকে এই মুহূর্তে সারা বিশ্বের বড় বড় ডিফেন্স অ্যানালিস্ট এবং বিশ্ব নেতারা গভীর নজর টিকিয়ে রেখেছেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার বলা আছে যে PM মোদি টু বিগিন 3 নেশন ট্যুর টু ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া ফ্রম জুলাই 6। অর্থাৎ প্রধানমন্ত্রী মোদির এই 6 জুলাই থেকে ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এই ঐতিহাসিক সফর শুরু হতে চলেছে। এটি কোনো সাধারণ দ্বিপাক্ষিক আলোচনা বা সাধারণ ডিপ্লোম্যাটিক ট্যুর নয়। এটি হলো 2047 সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ আত্মনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার এক অকাট্য রণকৌশল। এখন এই বড় খবরের উপর ভিত্তি করে আপনাদের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগা স্বাভাবিক। প্রথম প্রশ্ন, যে অস্ট্রেলিয়া দশকের পর দশক ধরে ভারতকে ইউরেনিয়াম দিতে অস্বীকার করে এসেছে, তারা আজ হুট করে ভারতের জন্য নিজেদের অভ্যন্তরীণ আইন পর্যন্ত বদলে ফেলতে কেন রাজি হলো? দ্বিতীয় প্রশ্ন, মহাকাশ গবেষণার ক্ষেত্রে অর্থাৎ স্পেস টেকনোলজির এমন কোন ব্লাইন্ড স্পট রয়েছে যা ভারত নিজের মাটিতে বসে নিয়ন্ত্রণ করতে পারে না এবং যেখানে অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান ভারতের জন্য একমাত্র রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে? এবং তৃতীয় প্রশ্ন, আমেরিকা বা ইউরোপ যা পারল না সেই ক্রিটিক্যাল মিনারেলের খনি অস্ট্রেলিয়া ভারতের জন্য কেন উন্মুক্ত করে দিচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ভিডিওর মূল অ্যানালিসিসে। তাই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। এবার আমরা প্রবেশ করছি আমাদের মূল জিওপলিটিক্যাল অ্যানালিসিসে। ভারত সরকারের বর্তমান লক্ষ্য হলো দেশকে গ্লোবাল ডেটা সেন্টার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর সবচেয়ে বড় হাব হিসেবে গড়ে তোলা। কিন্তু বাস্তব পরিস্থিতি হলো এই ধরনের বিশাল ইন্ডাস্ট্রিয়াল সেটআপ এবং সুপার কম্পিউটারগুলো 24 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে চালানোর জন্য বিপুল পরিমাণে বেস লোড অর্থাৎ বিদ্যুতের প্রয়োজন হয়। ভারত 2070 সালের মধ্যে নেট জিরো কার্বন ইমিশনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার কারণে আমরা কয়লার উপর আমাদের নির্ভরশীলতা চিরতরে কমিয়ে আনতে দায়বদ্ধ। সোলার এনার্জি বা গ্রিন এনার্জি দিয়ে দিনের বেলায় কাজ চালানো সম্ভব হলেও ভারী শিল্পক্ষেত্রের জন্য আমাদের একমাত্র এবং সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হলো নিউক্লিয়ার এনার্জি। ভারত সরকারকে তার বর্তমান নিউক্লিয়ার ক্যাপাসিটি বাড়িয়ে 100 গিগাওয়াট পর্যন্ত নিয়ে যেতে হবে। আর এই লক্ষ্য অর্জনের জন্য 2047 সালের মধ্যে ভারতের প্রতি বছর কম করে 5400 টন উচ্চমানের ইউরেনিয়াম প্রয়োজন। ভারতের নিজস্ব খনি থেকে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার কোয়ালিটি অত্যন্ত সাধারণ এবং তার নিষ্কাশন করার খরচও অনেক বেশি। এই পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করতে পারে একমাত্র অস্ট্রেলিয়া। এই সরকারি নথির হেডলাইনটি ভালো করে লক্ষ্য করুন। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে এই সফরে 2 দেশের মধ্যে সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন এবং কমার্শিয়াল ইউরেনিয়াম সাপ্লাই নিয়ে অত্যন্ত ইতিবাচক ও চূড়ান্ত স্তরের আলোচনা হতে চলেছে। পৃথিবীর মোট ইউরেনিয়াম রিজার্ভের প্রায় 30% একা অস্ট্রেলিয়ার মাটির নিচে মজুদ রয়েছে। অথচ আশ্চর্যের বিষয় হলো অস্ট্রেলিয়ার নিজস্ব কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নেই।
তারা কেবল এটি এক্সপোর্ট করে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে। যে দেশ পরমাণু অপ্রসার চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেনি তাকে কোনো দেশ ইউরেনিয়াম বিক্রি করতে পারে না। ভারত এই এনপিটিকে একটি বৈষম্যমূলক চুক্তি মনে করে এবং এতে কখনো স্বাক্ষর করেনি। এই কারণেই এতদিন অস্ট্রেলিয়া ভারতকে ইউরেনিয়াম দিতে পারেনি। এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হেডলাইনটি দেখুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে অস্ট্রেলিয়া সাইন ফিজি সিকিউরিটি প্যাক্ট, ফাইনালাইজ ইন্ডিয়া ইউরেনিয়াম এক্সপোর্ট ডিল, নিউজ পেপার সেজ। অর্থাৎ অস্ট্রেলিয়া ভারতের সাথে এই ঐতিহাসিক ইউরেনিয়াম এক্সপোর্ট ডিল চূড়ান্ত করার একদম শেষ পর্যায়ে এসে গিয়েছে। বিশ্ব রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাব এবং শক্তিশালী নেতৃত্বের কারণেই আজ অস্ট্রেলিয়া ভারতের জন্য বিশেষ ছাড় দিয়ে নিজেদের ঘরোয়া আইন সংশোধন করেছে। আমেরিকা বা ফ্রান্সের সাথে ভারতের নিউক্লিয়ার ডিল থাকলেও তাদের কাছে ভারতকে দেওয়ার মতো এত বিপুল পরিমাণ ও সস্তা ইউরেনিয়াম নেই। তাই ভারতের এনার্জি সিকিউরিটির ক্ষেত্রে অস্ট্রেলিয়া আজ আমেরিকা ও ইউরোপের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ পার্টনার হয়ে উঠেছে। বিংশ শতাব্দীতে বৈশ্বিক ক্ষমতার উৎস যদি হয়ে থাকে খনিজ তেল বা ক্রুড অয়েল, তবে একবিংশ শতাব্দীর আসল চালিকা শক্তি হল ক্রিটিক্যাল মিনারেল এবং রেয়ার আর্থ এলিমেন্টস। আজকের দিনে দাঁড়িয়ে সেমিকন্ডাক্টর, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি, ফাইটার জেট এবং স্পেস শাটল তৈরি করতে গেলে লিথিয়াম, কোবাল্ট এবং টাইটানিয়ামের মতো উপাদানের কোনো বিকল্প নেই। আর এই বাজারেই লুকিয়ে আছে আসল জিওপলিটিক্যাল গেম। বর্তমান বিশ্বে এই সমস্ত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের রিফাইনিং এবং গ্লোবাল সাপ্লাই চেনের ওপর চীন একচেটিয়া মনোপলি তৈরি করে রেখেছে। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সবাই এই ক্ষেত্রে চীনের ওপর পরোক্ষভাবে নির্ভরশীল। ভারত এই মারাত্মক ফাঁদ থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে চায়। আর এখানেই ভারতের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে উঠে এসেছে অস্ট্রেলিয়া। কারণ গোটা পৃথিবীর মোট লিথিয়াম উৎপাদনের প্রায় 50% একাই নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়া। এই স্ট্র্যাটেজিক রিপোর্টের হেডলাইনটি দেখুন। এখানে বলা হয়েছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া এনগেজমেন্ট অন ক্রিটিক্যাল মিনারেলস ইজ ইভলভিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। অর্থাৎ এখানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিটিক্যাল মিনারেলস বা খনিজ অংশীদারিত্বের ক্রমাগত বিস্তার ও বিবর্তনের কথা বলা হয়েছে। এখানে আসলে একটি নিখুঁত ইকুয়েশন কাজ করছে। অস্ট্রেলিয়ার কাছে কাঁচামাল বা খনিজ সম্পদ রয়েছে, কিন্তু তা রিফাইন করার জন্য তাদের বিপুল পরিকাঠামো এবং বড় বাজারের প্রয়োজন। অন্যদিকে ভারতের কাছে রয়েছে সস্তা শ্রম, বিশাল ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এবং বিশ্বের দ্রুততম বর্ধনশীল বাজার। অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে এখন একটি অত্যন্ত কৌশলগত সমঝোতা তৈরি হচ্ছে, যার অধীনে অস্ট্রেলিয়া খনি থেকে এই মূল্যবান সম্পদ উত্তোলন করবে এবং ভারত নিজের দেশীয় কারখানায় তার প্রসেসিং ও রিফাইন করে বিশ্ববাজারে সাপ্লাই করবে। এই পারফেক্ট পার্টনারশিপ সরাসরি চীনের ইকোনমি মনোপলিকে ধ্বংস করে দেবে। অতীতকালের দিকে তাকালে দেখা যাবে অস্ট্রেলিয়ার পুরো অর্থনীতি একসময় চীনের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু করোনা মহামারীর সময় অস্ট্রেলিয়া যখন ভাইরাসের উৎসের সঠিক তদন্ত দাবি করে, তখন চীন ক্ষিপ্ত হয়ে অস্ট্রেলিয়ার ওপর ভয়ঙ্কর ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। সেই দিন অস্ট্রেলিয়া বুঝতে পেরেছিল যে চীনের মতো একটি আগ্রাসী ও একনায়কতান্ত্রিক দেশের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল থাকা তাদের ন্যাশনাল সার্ভাইভালের জন্য এক বড় বিপদ। তাদের সামনে একটি নির্ভরযোগ্য এবং বিশাল গণতান্ত্রিক দেশের প্রয়োজন ছিল, যার কাঁচামালের প্রতি প্রচুর ক্ষুধা রয়েছে, কিন্তু যারা কোনো সাম্রাজ্যবাদী মানসিকতা নিয়ে থাকে না। বিশ্ব মানচিত্রে ভারতের চেয়ে আদর্শ দেশ আর কেই বা হতে পারে। এবার আলোচনা করা যাক ডিফেন্স এবং মিলিটারি স্ট্র্যাটেজি নিয়ে, কারণ আসল ক্ষমতার খেলা তো সমুদ্রের বুকেই খেলা হয়। জিওপলিটিক্সে একটি চিরন্তন সত্য কথা আছে, আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারেন, কিন্তু নিজের ভূগোল বা জিওগ্রাফি কখনো পরিবর্তন করতে পারবেন না। অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত ক্রুশিয়াল। এটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের একদম সংযোগস্থলে একটি গেটকিপার বা প্রবেশদ্বারের মতো বসে রয়েছে। বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় 60% এবং চীনের আমদানিকৃত খনিজ তেলের 80%রও বেশি এই অতিকায় সংকীর্ণ মালাক্কা স্ট্রেট, সুন্ডা এবং লম্বক স্ট্রেটের মধ্যে দিয়ে যাতায়াত করে। একে আন্তর্জাতিক সামরিক পরিভাষায় চীনের মালাক্কা ডিলেমা বলা হয়। চীনের অর্থনৈতিক লাইফলাইন এই সামান্য কয়েকটি সামুদ্রিক রুটের ওপর টিকে রয়েছে। ভারত নিজের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মালাক্কা স্ট্রেটের ওপর সার্বক্ষণিক কড়া নজরদারি বজায় রাখে।
কিন্তু কোনো সামরিক সংকটের সময় চীন যদি মালাক্কা এড়িয়ে সুন্ডা বা লম্বক স্ট্রেট দিয়ে তাদের জাহাজ পার করার চেষ্টা করে, ঠিক তখনই গেমে প্রবেশ করবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অবস্থান এমন যে তারা এই বিকল্প রুটগুলো সম্পূর্ণরূপে ব্লক করে দিতে পারে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ইতিমধ্যে মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়ে রয়েছে। এর সহজ অর্থ হলো, প্রয়োজনে ভারতের যুদ্ধজাহাজ এবং সাবমেরিন হান্টার এয়ারক্রাফটগুলো অস্ট্রেলিয়ার মিলিটারি বেস ব্যবহার করবে এবং অস্ট্রেলিয়ার জাহাজগুলো ভারতের বেস ব্যবহার করতে পারবে। বর্তমান সময়ে চীনের নিউক্লিয়ার সাবমেরিনগুলো ক্রমাগত ভারত মহাসাগরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে। এই বিশাল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিনগুলোকে ট্র্যাক করা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু এখন ভারতের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স সাবমেরিন হান্টার বিমান P-8I প্রুডেন্সিয়াল। এই বিমানটি এখন অস্ট্রেলিয়ার দূরবর্তী কোকোস্কিলিং আইল্যান্ডের সামরিক ঘাঁটি ব্যবহার করে উড্ডয়ন করতে পারছে। সাউদার্ন ইন্ডিয়ান ওশেন বা দক্ষিণ ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত দ্বীপ থেকে যখন ভারতীয় বিমান উড়ে বেড়ায়, তখন সমুদ্রের নিচে চীনের সাবমেরিনগুলো লুকিয়ে থাকার সমস্ত জায়গা কার্যত শেষ হয়ে যায়। এটি ভারত মহাসাগরের বুকে ভারতের একটি স্থায়ী ও অত্যন্ত শক্তিশালী স্পাই আই বা গোয়েন্দা চৌক হিসেবে কাজ করছে। আধুনিক যুগের জিওপলিটিক্স মহাশূন্য বা স্পেস ডোমিনেন্স ছাড়া সম্পূর্ণ অসম্ভব। ভারতের স্পেস এজেন্সি ইসরো আজ বিশ্বের অন্যতম সফল এবং সাশ্রয়ী মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারত তার প্রথম ঐতিহাসিক হিউম্যান স্পেস ফ্লাইট মিশন অর্থাৎ গগনযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এখানে একটি বড় টেকনিক্যাল সমস্যা রয়েছে। যখন ইসরো শ্রীহরিকোটা থেকে কোনো রকেট লঞ্চ করে, তখন সেটি পৃথিবীর কক্ষপথে পরিক্রমা করার সময় সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধের উপর দিয়ে অতিক্রম করে। মহাকাশ বিজ্ঞানের পরিভাষায় এমন একটি সময় আসে যখন রকেটটি ভারতের নিজস্ব রেডারের আওতার বাইরে চলে যায়। একে বলা হয় ব্লাইন্ড স্পট। এই অন্ধ বিন্দুতে থাকার সময় যদি রকেটে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তবে ভারতের কন্ট্রোল রুমের কাছে কোনো ডেটা পৌঁছাবে না। আমেরিকা বা ইউরোপ উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় তারা চাইলেও ভারতের এই ব্লাইন্ড স্পট কভার করতে পারবে না। কিন্তু ঠিক এই ব্লাইন্ড স্পটের নিচেই অবস্থান করছে অস্ট্রেলিয়ার বিশাল ভূখণ্ড। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডলাইনটি দেখুন। এখানে বলা হচ্ছে, গগনয়ান, ইসরোজ ট্র্যাকিং অ্যান্টেনা রিচেস কোকোস আইল্যান্ড ইন অস্ট্রেলিয়া। অর্থাৎ ভারতের গগনযান মিশনকে 100% নিরাপদ করতে অস্ট্রেলিয়ার কোকোস দ্বীপে ইসরোর স্যাটেলাইট ট্র্যাকিং অ্যান্ড কমান্ড অ্যান্টেনা ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তা সফলভাবে স্থাপন করা হয়েছে। এর ফলে আমাদের নভোচারীদের নিরাপত্তা এবং রকেটের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার দায়িত্ব এখন সরাসরি অস্ট্রেলিয়ার এই গ্রাউন্ড সাপোর্ট সিস্টেমের উপর থাকবে। যদি লঞ্চের পর কোনো ইমার্জেন্সি তৈরি হয় এবং মিশন অ্যাভয়েড করতে হয়, তবে ক্রু মডিউলটি গিয়ে পড়বে দক্ষিণ মহাসাগরে। এই চরম মুহূর্তে আমাদের অ্যাস্ট্রোনটদের সুরক্ষিতভাবে উদ্ধার করার জন্য অস্ট্রেলিয়ার স্পেস এজেন্সি এবং ইসরোর মধ্যে একটি স্পেশাল প্যাক্ট স্বাক্ষরিত হয়েছে। এমনকি গত বছর যখন চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল, তখনও ডেটা রিসিভ করার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার গ্রাউন্ড স্টেশনগুলো ভারতকে বিশাল সাহায্য করেছিল। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদির এই 3 দেশ সফরের তালিকায় থাকা ইন্দোনেশিয়া ও নিউজিল্যান্ডেও ভারতের ইসরো অত্যন্ত গোপনে নিজেদের ট্র্যাকিং স্টেশন এবং বিশেষ ইকুইপমেন্ট স্থাপন করে রেখেছে। অর্থাৎ মোদিজির এই সম্পূর্ণ সফরটি ভারতের স্পেস প্রোগ্রাম এবং ডিআরডিওর ভবিষ্যতের জন্য এক নতুন মাইল ফলক স্থাপন করতে চলেছে। ভিডিওর একদম শেষ পর্বে এসে যখন আমরা সমস্ত বিন্দুগুলোকে একসাথে মেলাবো, তখন ভারত সরকারের আসল শক্তিশালী রূপটি আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। প্রধানমন্ত্রী মোদির 6 জুলাই ইন্দোনেশিয়া যাওয়া এবং তারপর সরাসরি অস্ট্রেলিয়ায় পৌঁছানো কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য নয়। ইন্দোনেশিয়া হলো সেই দেশ যা মালাক্কা এবং সুন্ডা স্ট্রেটের চাবিকাঠি নিয়ন্ত্রণ করে। সেখানে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট সেট করার পর তিনি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। এটি বিশ্বমঞ্চে ভারতের পক্ষ থেকে একটি অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটি আর্কিটেকচার এখন ভারতের সম্মতি ছাড়া আর কেউই নির্ধারণ করতে পারবে না। আমেরিকা ভারতকে উন্নত অস্ত্র দিতে পারে, ইউরোপ ভারতকে হাই এন্ড টেকনোলজি দিতে পারে, কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে সেই কাঁচামাল, সেই ক্রিটিক্যাল মিনারেলস এবং সেই অনন্য ভৌগোলিক সুবিধা দিতে পারে যা ছাড়া ভারতের বিশ্ববিজয়ী হওয়ার স্বপ্ন অধরা থেকে যেত। অস্ট্রেলিয়া হলো সেই কৌশলগত চাবিকাঠি যা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি অর্থাৎ কৌশলগত সার্বভৌমত্বকে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে।
চীন এতদিন নিজের সাপ্লাই চেন এবং অর্থনৈতিক পেশিশক্তির জোরে সারা বিশ্বকে ভয় দেখিয়ে আসছিল। আজ তারা বুঝতে পেরেছে যে ভারত ও অস্ট্রেলিয়ার এই অবিচ্ছেদ্য অংশীদারিত্বকে ভেঙে ফেলা এখন ড্রাগনের পক্ষেও অসম্ভব। সবশেষে একটি অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়ে ভিডিওটি শেষ করি। 9 জুলাইয়ের এই ঐতিহাসিক ইভেন্টের ঠিক আগেই ভারতের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে কিছু আন্তর্জাতিক মহল থেকে প্রচ্ছন্ন হুমকি বা থ্রেট দেওয়ার চেষ্টা করা হয়েছিল যাতে এই সফর ভেস্তে যায়। কিন্তু ভারত ও অস্ট্রেলিয়ার ইন্টেলিজেন্স এজেন্সি এবং ভারতের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক সম্মিলিতভাবে এই থ্রেটের উৎস অনুসন্ধান করেছে এবং খুব দ্রুতই এর পেছনে চক্রান্তকারীদের মুখোশ টেনে খোলা হবে। কোনো বাধাই আজ ভারতকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। মোদিজি অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখবেন এবং সেখানে ভারতের তেরঙ্গা ঝান্ডা সগর্বে উড়বে। এটাই আজ ভারতের নিটল বাস্তব সত্য। ভারত ও অস্ট্রেলিয়ার এই ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক জোট আগামী দিনে বিশ্ব রাজনীতির কতটা বড় পরিবর্তন আনবে এই বিষয়ে আপনার মহামূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে দেশপ্রেমী বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।